আজ থেকে আরও 6 বছর আগে রিলিজ হয় এই আইফোন এক্সএস, কিন্তু এই 2024 সালে এসেও আমাদের দেশে প্রচুর মানুষ এই আইফোন এক্সএস নিয়ে জানতে আগ্রহী, কিনতে আগ্রহী। তো এই ফোনটা যদি আপনি 6 বছর পরে এসে 2024 সালে কিনেন, তাহলে আপনার যেই টাকা দিয়ে কিনবেন এই ফোনটা এখন 25 থেকে 30 হাজার টাকা এরকম প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে কন্ডিশন অনুযায়ী, এবং ফোনের স্টোরেজের ভেরিয়েন্টের উপরে কিন্তু ডিপেন্ড করে এর প্রাইসটা। তো এই প্রাইস রেঞ্জে 25 থেকে 30 হাজার টাকা প্রাইস রেঞ্জে এই আইফোন এক্সএসটা 2024 সালে এসে নেওয়া কতটুকু যৌক্তিক হবে সেইটাই আলোচনা করব এই ভিডিওতে। তার আগে ধন্যবাদ দিতে চাই আমাদের আজকের এই ভিডিওটাতে সাহায্য করার জন্য আইশপ বাংলাদেশকে। আপনি যদি এই ধরনের ইউজড ফোন কিনতে চান তাহলে আপনি আইশপ বাংলাদেশের সাথে যোগাযোগ করতে পারেন, কারণ তাদের কাছে এই ফোন থেকে শুরু করে আইফোনের সকল সিরিজ কিন্তু আপনি ইউজড পেয়ে যাবেন। তাছাড়া আপনার যদি কোনো অ্যান্ড্রয়েড ফোন প্রয়োজন হয় তাহলেও কিন্তু পেয়ে যাবেন। আর যদি আপনি আমার রেফারেন্স দেন তাহলে হয়তো বা কিছু টাকা কম রাখতে পারে এবং একটা ভালো ডিভাইস পাওয়ার চান্সেস অনেক বেশি। তারপরেও ইউজড ফোন কেনার ক্ষেত্রে যত ট্রাস্টেড শপ থেকেই কিনেন না কেন, আপনি আপনার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন ভালো করে ফোন দেখে বুঝে নেওয়ার জন্য। শুরুতে যদি আমরা এই ফোনের সাইজ নিয়ে কথা বলি, তাহলে এই ফোনের সাইজ এবং ইন হ্যান্ড ফিল যে এটা রয়েছে সেইটা আমার মনে হয় যে সবার কাছেই ভালো লাগবে, কারণ এটা এতটাই কম্প্যাক্ট যে এক হাতে খুব ভালোভাবে ইউজ করা যায়। এই 2024 সালে এসে এই ধরনের কম্প্যাক্ট এবং কমফোর্টেবল ফোন পাওয়া যায় না বললেই চলে, এবং এর সাইডগুলো কিন্তু অনেক বেশি কার্ভ হওয়ার ফলে, ডিভাইসটা অনেক ছোট হওয়ার ফলে কিন্তু হাতের মধ্যে খুব সুন্দরভাবে এঁটে যায়। আমি খুবই ছোট মানুষ এবং দেখেন যে আমার হাতগুলো ছোট ছোট, হাতের মধ্যে এটা খুবই সুন্দরভাবে মানে এঁটে যাচ্ছে এবং আমি খুব ভালোভাবে কমফোর্টেবলভাবে ইউজ করতে পারতেছি, যেটা আমি অন্যান্য ফোন খুব কমফোর্টেবলভাবে ইউজ করতে পারি না। আমার মনে হয় যে এই প্রিমিয়াম একটা ফোন এই 2024 সালে এসে যারা একদম এন্ট্রি লেভেলের ফোন ইউজ করতেছিল তাদেরকে অনেক বেশি মানে স্বাচ্ছন্দ্য দিবে এই ফোনটা। আমার মনে হয় যে সবার কাছে এটা অনেক বেশি ভালো লাগবে। তাছাড়া এই ফোনের বিল্ড কোয়ালিটি তো একদম টপ নচ, কারণ এই যে ফ্রেমটা রয়েছে সেটা কিন্তু একটা স্টিল যেটা রয়েছে সেটা দিয়ে বানানো, যেটা আপনার হাতে খুবই ভালো একটা প্রিমিয়াম ফিল দিবে। তাছাড়া এর সামনে এবং পিছনে কিন্তু কর্নিং গরিলা গ্লাস ইউজ করা হয়েছে, যেটা আপনাকে ভালো একটা প্রোটেকশন দিবে, যে হাত থেকে পড়ে গেলে ভাঙবে না। বাট গ্লাস যত ভালো প্রোটেকশনই দেখ না কেন, গ্লাস পড়লে হাত থেকে ভেঙে যাবে, যার জন্য এটাতে একটা কভার ইউজ করা খুবই জরুরি। তাছাড়া এই ফোনের ডিজাইনের দিকে যদি আসি, তাহলে আইফোনের বর্তমানে যে মডার্ন ডিজাইনগুলো রয়েছে এই ডিজাইনের সাথে কিন্তু অনেকটাই মিলে যায়। যেরকম আপনি যদি এখন আইফোন 8-এর দিকে যান তাহলে ওইটা কিন্তু অনেক বেশি ব্যাকডেটেড। আপনি যদি একটা মানে লেটেস্ট দেখতে এরকম একটা আইফোন কিনতে চান তাহলে কিন্তু আপনাকে আইফোন এক্স থেকেই শুরু করতে হবে, XS মানে এটা এরকম ফোনগুলোই নিতে পারেন। তাহলে আপনি কিন্তু আইফোনের নতুন যে ফোনগুলো রয়েছে সেইটার একটা ভালো একটা ফিল পাবেন। অন্য এর থেকে যদি ওল্ড ভার্সনে যান তখন কিন্তু আপনি এই ফিলটা পাবেন না, যেটাও এই ফোনের ডিজাইনের দিক দিয়ে খুবই ভালো একটা প্লাস পয়েন্ট। আর এই আইফোন এক্সএসটাতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 5.8 ইঞ্চির একটা সুপার রেটিনা XDR10 ডিসপ্লে। এতে থাকা 5.8 ইঞ্চি যে ডিসপ্লেটা রয়েছে এটার সব থেকে উইক পয়েন্ট হচ্ছে যে এটাতে কিন্তু 625 পিক ব্রাইটনেস থাকছে, যেটা আপনাকে ডে লাইটে মানে বাইরে যদি আপনি আউটডোর ইউজ করেন ডিরেক্ট দুপুরের সময় প্রচুর সানলাইটের মধ্যে, তখন আপনাকে ডিসপ্লেতে দেখতে কিন্তু একটু প্রবলেম হবে। আপনার কাছে মনে হয় যে ডিসপ্লের ব্রাইটনেসটা একটু বেশি হলে ভালো হতো, আপনার কাছে না, যেটা আমার কাছে মনে হয়েছে। এইটার ব্রাইটনেসটা আসলে কম, চালার মতো, বাট খুব বেশি একটা আহামরি বেশি না। এখন বর্তমানে ফোনগুলোতে যেরকম 1000 নিটস 2000 নিটস ব্রাইটনেস থাকতেছে, এটাতে কিন্তু এই পরিমাণে অনেকটাই কম, যেটা আপনাকে ডে লাইটে একটু প্যারা দিতে পারে, বাট আপনার কাজ চলে যাবে। তাছাড়া এই ডিসপ্লেটাতে থাকছে 458 ppi ডেন্সিটি। এই ডিসপ্লে রেজুলেশন 1125:2436 পিক্সেল। আশা করি এই ফোনের ডিসপ্লেটা সবার কাছেই ভালো লাগবে, শুধু ব্রাইটনেসটা ছাড়া। যদিও কিনা ব্রাইটনেসটা খুব বেশি মানুষজন যে একদম আউটডোর সবসময় ইউজ করবে বিষয়টা এরকম না, ইনডোরেও থাকবে। ইনডোরে কিন্তু কোনো ধরনের প্রবলেম হয় না ব্রাইটনেস নিয়ে। 600 নিটস এটা ইনডোরের জন্য এনাফ, বাট আউটডোরে কিছু প্রবলেম হবে। কিন্তু এই ফোনটা যেহেতু 6 বছর আগের একটা পুরাতন ফোন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ফোনটা কেনার সময় ডিসপ্লেটা অরিজিনাল কিনা বা ডিসপ্লেটা চেঞ্জ করে অন্য কোনো ডিভাইস দিয়ে এই ডিসপ্লেটার মানে ভিতর থেকে হার্ডওয়্যারকে মানে ম্যাচ করে দেওয়া হয়েছে কিনা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আমি কি বুঝাইতে চাইতেছি এটা নিয়ে আমি ডেডিকেটেড একটা ভিডিও দেবো, যে ডিসপ্লে যদি এখন চেঞ্জ করা হয় তাহলেও কিন্তু এই ফোনের ট্রুটন কাজ করবে। আপনারা হয়তো অনেকেই জানেন যে আইফোনে যদি ডিসপ্লে চেঞ্জ হয় তাহলে ট্রুটন কাজ করে না, বাট এইগুলো কিন্তু এখন কাজ করানো যায়। এটা নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও দিব। তো এই বিষয়গুলো কিন্তু আপনি খেয়াল রাখবেন ফোন কেনার সময়। 6 বছর পরে এসেও এই ফোনটা যে পারফরমেন্স দিচ্ছে অ্যান্ড্রয়েড ফোনে, এই জিনিসটা কল্পনাই করা যায় না। কারণ 6 বছর পরে এসেও এই ফোনটা কিন্তু অনেক বেশি স্মুথ ছিল। এর ইউআইতে কোনো প্রকার বাগ বালুকের দেখা তো পাই নাই, একদম বাটার স্মুথ ছিল, ল্যাগ হ্যাং এই ধরনের কোনো সমস্যাই পাই নাই খুঁজে। তো এই ফোনটা 6 বছর পুরাতন হওয়ার পরেও যারা কিনবেন আশা করি যে 2-3 বছর অনায়াসে ইউজ করতে পারেন, বাট এইটাতে ইউজ করতে গেলে আপনার কিছু প্রবলেম হবে, যেটা আপনি ইউজ না করাটার ক্ষেত্রে মানে অনেক বেশি আগ্রহী হবেন। হয়তো বা কেনার পরে 2 মাস 3 মাস পরে এটা বিক্রি করে দিতে চাইবেন। এই বিষয়গুলো নিয়ে আমরা ভিডিও শেষে কথা বলবো। তাছাড়া যদি আপনি পারফরমেন্সের কথা চিন্তা করেন যে এখন এটা 6 বছর পরে এসে স্লো হয়ে গেছে কিনা, হ্যাং করে, ল্যাগ করে, এই ধরনের প্রবলেম আছে কিনা, না, এই ধরনের কোনো প্রবলেম নাই। এই ফোনটাতে ইউজ করা হয়েছিল বায়োনিক A12 যে চিপসেটটা রয়েছে এইটা, যেটা এখনও খুব
খুবই ভালো পারফরমেন্স দিচ্ছিল, বাট এটা খুবই ওভারহিট হয়ে যাচ্ছিল। ক্যামেরার যে এই সাইডটা রয়েছে এটা অনেক বেশি গরম হয়ে যাচ্ছিল, যেটা যদি আপনি কভার ছাড়া ইউজ করেন তাহলে হাতে ধরে রাখতে আপনার অনেক বেশি কষ্ট হয়ে যাবে। যদি কভার ইউজ করেন তাহলে হয়তো একটু হিটটা কম মনে হতে পারে, বাট যখন এটা অনেক বেশি হিট হয়ে যাবে তখন কিন্তু আবার এটার পারফরমেন্স ড্রপ করতে পারে। যদিও কিনা আইফোনে খুব বেশি একটা ড্রপ করে না, বাট ড্রপ করার চান্স আছে। তাছাড়া যদি আপনি এই ফোনটা দিয়ে গেমিং করতে চান তাহলে দেখতে পারবেন যে গেমিংও মোটামুটি খুব ভালোভাবে করতে পারতেছেন, বাট এই যে বললাম ওভারহিটের যে বিষয়টা সেটা তো আছে। তাছাড়া এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে কিছুক্ষণ পরেই কথা বলতেছি, যেইটার মধ্যে আমি প্রচুর পরিমাণের হতাশ, এবং এই ফোনটা কেনার পরে আমি চার্জ নিয়ে না, এটা একটু পরে কথা বলি। যেহেতু বলতেছি যে এটাতে গেমিং করতে পারেন, তার মানে তো বোঝাই যাচ্ছে যে এই ফোনটাতে যদি আপনি ডেইলি লাইফের যেই সফটওয়্যারগুলো আমরা ইউজ করি, যেরকম ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, তো এইগুলো কিন্তু আপনি অনায়াসেই স্মুথলি ইউজ করতে পারবেন। 6 বছর আগে যখন আইফোন এই অ্যাক্সেসটা আসে তখন এটাতে কিন্তু iOS 12 ছিল, বাট এটাতে এখন কিন্তু iOS 17.4 চলে আসছে। বাট এটাতে খুব শীঘ্রই কিন্তু আমরা 18 দেখতে পারবো, মানে iOS 18 চলে আসবে। এখন পর্যন্ত এই ফোনটাতে আপডেট আসতেছে। এবার চিন্তা করেন 6 বছর একটা পুরাতন ফোন, যেটাতে এখন OS আপডেট আসতেছে, সিকিউরিটি আপডেট আসতেছে, যেটা আইফোন ছাড়া অন্য ফোনে কল্পনাও করা যায় না। বাট রিসেন্টলি কিন্তু দেখা যায় পিক্সেল কিংবা স্যামসাংয়েও কিন্তু তারা লং টাইম আপডেট দেওয়ার ট্রাই করতেছে, বাট এটা তারা কতদিন পর্যন্ত দিতে পারবে, তাদের সফটওয়্যার কতটুকু ভালো সেটা হয়তো সবাই জানেন। আর আইফোনের iOS তো অনেক বেশি স্মুথ এবং বাকবাল্লুক ফ্রি থাকে, যেটা আমরা সবাই জানি। এটার অ্যান্ড্রয়েডের সাথে কখনোই কম্পেয়ার করা যায় না। তো দেখা যাক এটাতে iOS 18 আসলে কি অবস্থা হয়। আমার মনে হয় যে এটা iOS 18টা এটার জন্য অনেক বেশি ওজন হয়ে যাবে, যেটা এটা হয়তোবা দেওয়ার পর একটু স্লো হওয়ার চান্স আছে, যেটা iOS 18 আসলেই দেখা যাবে। আমার মনে হয় যে আইফোন এক্সেসটা কেনার অন্যতম একটা রিজন হতে পারে বর্তমান সময়ে মানুষজনের, সেটা হচ্ছে এই ফোনের ক্যামেরা। ইয়েস, এই ফোনটার পিছনে রয়েছে দুইটা ক্যামেরা, এবং দুইটা ক্যামেরাই কিন্তু 12 মেগাপিক্সেলের। এতে যে প্রাইমারি লেন্সটা রয়েছে সেটা 12 মেগাপিক্সেলের, এবং এর সাথে রয়েছে একটা টেলিফোটো লেন্স যেটা 2x 12 মিলিমিটারের, যেটা হচ্ছে 56 মিলিমিটারের লেন্স। এই ফোনের প্রাইমারি লেন্সের ছবিগুলো খুবই শার্প এবং ডিটেল ছিল। আশা করি যে এই প্রাইস রেঞ্জে যে ছবির কোয়ালিটি দিচ্ছে সেটা স্যামসাং কিংবা অন্যান্য যে পিক্সেল ফোনগুলো রয়েছে এই প্রাইস রেঞ্জে সেগুলোর সাথে খুব ভালোভাবেই কিন্তু কম্পিট করতে পারবে। এটা যে একদম ওদের থেকে 6 বছর পুরাতন হয়েছে বলে অনেক বেশি পিছায় থাকবে, বিষয়টা এরকম না। তাদের সাথে খুব ভালোভাবে টাকা দিতে পারবে। আর হচ্ছে আইফোন কিনে, মানে এই প্রাইস রেঞ্জে যারা আইফোন কিনবে, আমি শিওর যে তারা বেশিরভাগ হচ্ছে টিকটকার, আর হচ্ছে ওরা কিনে ভিভিড ফিল্টার দিয়ে একদম ছবিটা লাল, নীল, হলুদ বানায় ফেলবে, যেটা অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করাই যাবে না, মানে এটা লুক চেঞ্জ করে দিবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ক্যামেরা কম্পারিজনে যদি এই প্রাইস রেঞ্জে অন্য ফোনের সাথে কম্পেয়ার করি তাহলে এই আইফোন এগিয়ে থাকার সম্ভাবনা অনেক বেশি। এই পিকচার স্যাম্পলগুলো দেখে আশা করি বুঝতে পারতেছেন, বাট কিছু কিছু সময় কিন্তু এই ছবিগুলো অনেক বেশি ডার্ক করে ফেলে। এই যে এই দুইটা ছবি দেখেন যে অনেক বেশি ডার্ক করে ফেলছে, এবং সামটাইমস এরকম কাজ করতেছিল। কিছু কিছু সময় দেখা যায় যে লো লাইটে ছবি তোলার সময় অনেক বেশি নয়েজ এবং গ্রেন চলে আসতে ছিল, যেইটা মানে একদম মানার মতোই না, বা ইউজলেস কিছু ছবি তুলতেছিল, মাঝে মাঝে এরকম করতেছিল। তাছাড়া যদি আপনি ডে লাইটে প্রপার লাইট কন্ডিশনে ছবি তোলেন তখন কিন্তু আপনি খুবই ভালো ছবি পাবেন, এবং এর 2x যে লেন্সটা রয়েছে সেটা দিয়ে যদি আপনি পোর্ট্রেট নেন সেইটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। যদিও কিনা এর এজ ডিটেকশনে কিছু প্রবলেম রয়েছে, যেটা মানে এই প্রাইস রেঞ্জে কনসিডার করার মতোই। আর এই ফোনের ফ্রন্ট ক্যামেরাতে আসলে দেখতে পারবেন একটা 7 মেগাপিক্সেলের ক্যামেরা। ইয়েস, 7 মেগাপিক্সেল, যেটা নিয়ে হতাশ হওয়ার কিছুই নাই, কারণ মেগাপিক্সেল ইস্যু না, ছবির কোয়ালিটি কতটুকু ভালো দিতে পারতেছে সেটাই হচ্ছে সব থেকে বড় ইস্যু। 7 মেগাপিক্সেলের যে সেলফি ক্যামেরাটা রয়েছে সেটা নিয়ে আশা করি যে সবাই সন্তুষ্ট থাকবে, কারণ হচ্ছে সবাই ছবি তোলার পরে কিছুক্ষণ আগে যেটা বললাম ভিভিড ফিল্টার মারবে, যেটা মারার পরে সব কিছু সুন্দর হয়ে যাবে। তাছাড়া যদি আপনি ন্যাচারালি ছবি তুলতে চান সেটা তো অবশ্যই করতে পারবেন। আর এটা ছবির স্যাম্পলগুলো দেখে আশা করি বুঝতে পারতেছেন যে এইটাও কিন্তু মাঝে মাঝে এই কাজটাই করে, অনেক বেশি ডার্ক ছবি তোলে, কিন্তু যদি ভালো লাইট কন্ডিশন পাই তাছাড়া দেখা যায় যে মাঝে মধ্যে খুবই ভালো ছবি তুলতেছে, বাট কিছু কিছু সময় অনেক বেশি ডার্ক করে ফেলে, এবং আপনি হতাশ হওয়ার কিছুই নাই, আরেকটা ছবি তুলেন সব ঠিক হয়ে যাবে। তাছাড়া আমার মনে হয় যে এই ফোনের সামনের ক্যামেরা এবং পিছনের ক্যামেরা নিয়ে সবাই সন্তুষ্ট থাকবে, কারণ সন্তুষ্ট থাকার অন্যতম আরেকটা রিজন হচ্ছে ওই যে ভিভিড ফিল্টার। আর যদি আপনি ভিডিওর কোয়ালিটিতে যান তাহলে এই প্রাইস রেঞ্জে এখন পর্যন্ত এই ফোনটার যে ভিডিও কোয়ালিটি অফার করছে যেটা অন্যান্য অ্যান্ড্রয়েড ফোন থেকে অনেক বেশি বেটার, কারণ হচ্ছে এটার স্টেবিলিটিটা দেখেন, জাস্ট ব্যাক ক্যামেরার স্টেবিলিটিটা অনেক বেশি ভালো। আমার মনে হয় যে যদি আপনি ব্লগিং শুরু করতে চান কিংবা আপনি মানে ভিডিও বানানো শুরু করতে চান তাহলে আপনি এই ফোনটা দিয়ে আসলে ভিডিও বানানোটা শুরু করতে পারেন, কারণ এই ফোনটা দিয়ে আসলেই সত্যি যে অনেক ভালো ভিডিও আশা করা যায়। এই ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K তে 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এর ভিডিও কোয়ালিটিও আশা করি যে সবার কাছেই ভালো লাগবে। আর ভিডিওগুলো দেখেন যে কতটুকু স্টেবল, এবং ভিডিওতে ডিটেলও কিন্তু অনেক বেশি থাকে, ভিডিওতে শার্পনেস মোটামুটি ভালোই থাকে। তো যারা নতুন অবস্থায় ভিডিও শুরু করতে চান, মানে ভিডিও করতে চান একটা আইফোন কিনে, তো এই আইফোন অ্যাক্সেসটা আপনার জন্য একটা ভালো ডিল হতে পারে। যদি আপনি আইফোনেই শুধুমাত্র কমফোর্টেবল হয়ে থাকেন কিংবা আপনার একটা আইফোনই লাগবে তাহলে আপনি এই অ্যাক্সেসটা ক্যামেরার জন্য পারচেস করতেই পারেন। তাছাড়া অ্যান্ড্রয়েডেও কিন্তু এই
প্রাইস রেঞ্জে খুবই ভালো ভিডিও ক্যামেরার ফোন রয়েছে, যেটা হচ্ছে S21 FE, যেটা কিন্তু এটা থেকে অনেক ভালো ভিডিও কোয়ালিটি অফার করছে আপনাকে। আর যদি আপনাকে IS কিনতে হয় তাহলে তো এটাতেই থাকতে হবে। আর এটা সবথেকে বড় ল্যাকিংসটা হচ্ছে যে এর যে সামনের ক্যামেরাটা রয়েছে এটা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, মানে সামনের ক্যামেরা দিয়ে আপনি 4K তে যাইতে পারবেন না। এর কারণ হচ্ছে যে এতে যেই 7 মেগাপিক্সেলের ক্যামেরাটি ইউজ করা হয়েছে যেটাতে 4K সাপোর্ট নাই, সেক্ষেত্রে আপনাকে কিন্তু সামনের যে ক্যামেরাটা রয়েছে এটা দিয়ে 1080p 30 fps কিংবা 60 fps আপনাকে ভিডিও রেকর্ড করতে হবে। তাছাড়া যদি আপনি ব্যাক ক্যামেরাতে যান তখন কিন্তু আপনি আবার 4K 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনের আরেকটা বিষয় চেয়েছিলাম যে শুরুতেই বলার জন্য, বাট এখন মনে হলো হঠাৎ করে। এই ফোনটা কেনার পরে আমি জানি যে ম্যাক্সিমাম মানুষের জন্য এই ফোনটা যারা কিনবে তারা হচ্ছে আইফোন নতুন ইউজ করতেছে, তাদের কাছে সবথেকে হিউজ যে আপডেটটা মনে হবে অন্যান্য ফোন থেকে এই ফোনে সুইচ করার পরে, সেটা হচ্ছে যে এই ফোনের হ্যাপটিক ফিডব্যাক। আপনার হাতে একটা নাড়া দিবে যে আপনার হাতে কিছু একটা ধরছেন, এরকম বোঝা যাবে। এই ফোনের হ্যাপটিকটা এতটাই মানে স্ট্রং। তাছাড়া যদি আপনি এই ফোনের সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে বলেন তাহলে এই ফোনটা এই প্রাইস রেঞ্জে ওয়ান অফ দি বেস্ট সাউন্ড কোয়ালিটি এক্সপিরিয়েন্স আপনাকে দিবে, যেটা আপনি অন্যান্য অ্যান্ড্রয়েড যে ফোনগুলো রয়েছে এই প্রাইস রেঞ্জে যেগুলোতে আপনি কল্পনাও করতে পারবেন না। ভিডিওর মধ্যে যে বিষয়টা বললাম যে এই ফোনটা কেনার পরে আপনার 2 মাস পরে সেল করে দেওয়ার ইচ্ছা হবে, তার অন্যতম রিজন হচ্ছে এই ফোনের ব্যাটারি ব্যাকআপ। এটা খুবই জঘন্য লেভেলের ব্যাটারি ব্যাকআপ দিছে আমাকে, মানে দিনের মধ্যে 2-3 বারও চার্জ দেওয়া লাগছে এরকম হয়েছে। যদি আপনি মানে লং টাইম ইউজ করেন তাহলে আপনাকে 2 বার অনায়াসে চার্জ দিতেই হবে, মানে এটা স্ক্রিন অন টাইম আপনি 3 থেকে 4 ঘন্টা পাওয়াটা অনেক বেশি কষ্ট হয়ে যাবে। এই ফোনের ব্যাটারি হেলথ যখন আমি এই ফোনটা আনি তখন ছিল মোটামুটি 92-93 এরকম ছিল, বাট এখন এই ফোনের ব্যাটারি ব্যাকআপ চলে এসেছে 85 মধ্যে। তো ব্যাটারি হেলথ যেহেতু এত তাড়াতাড়ি কমে গেছে তার মানে কোনো একটা গাপলা আছে, এই ফোনের ব্যাটারিটা হয়তো একটা কপি ব্যাটারি ইউজ করা হয়েছে, না হলে এই ফোনের যে ব্যাটারিটা রয়েছে সেটা বুস্ট করা। এই ধরনের নানান ফোনের ছড়াছড়ি কিন্তু বর্তমানে ইউজড মার্কেটগুলোতে। আমি এই ফোনটা আনার পরে এই অবস্থা দেখে আমি আইসব বাংলাদেশের সাথে আবার যোগাযোগ করি এবং তারা আমাকে নিশ্চিত করে যে এই ফোনটাতে হ্যাঁ প্রবলেম ছিল, এবং আমি রিভিউর জন্য আনলে আসলে এই ধরনের প্রবলেমগুলো খুব বেশি একটা দেখার মতো না। তাদের সাথে আমার কথা হয়েছে, যদি আপনি তাদের কাছ থেকে ফোন নেন তাহলে আমার রেফারেন্স দিবেন, অবশ্যই আপনি একটা ভালো অথেন্টিক ফোন পাবেন আশা করি। আমি এই ভিডিওতে শুধু আইশপের কথাটাই বললাম এরকম ফোন নিয়ে, কারণ এরকম ফোনে মার্কেট সরাসরি যে এই ফোনটা যদি আপনি তাদের কাছ থেকে কিনেন আমি হয়তো বা হেল্প করতে পারবো, কিন্তু অন্যান্য কারো কাছ থেকে যদি কিনেন তখন দেখা যাবে আপনি ঠকে যাবেন কিংবা আপনাকে চেঞ্জ করে দিবেন, এই ধরনের প্রবলেমে পড়তে পারেন। যার জন্য ফোন কেনার সময় একটা অথেন্টিক শপ থেকে কিনেন কিংবা আপনার পরিচিত কারো কাছ থেকে কিনেন, যাতে করে এই ধরনের প্রবলেম না হয়। এই ফোনটাতে একটা 2658 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটা দিয়ে আপনি গেমিং করা অসম্ভব। মানে এই ফোনটা দিয়ে যদি আপনি গেমিং করতে চান তাহলে হয়তো বা 2 ঘন্টা গেমিং করতে পারেন কিনা অসম্ভব। আর 2 ঘন্টা কেন, আধা ঘন্টা গেমিং করার পরেই তো দেখতে পারবেন এই ফোনটা আগুনের মতো গরম হয়ে গেছে, যেটা আপনি হাতে নিয়ে গেমিং করা অসম্ভব। যার জন্যই আমি বলি যে আগে আমার XR যে ফোনটা রয়েছে সেটার ভিডিওতে আমি বলেছিলাম যে গেমিং করা অসম্ভব, ল্যাগ করতেছিল, হ্যাং করতেছিল, এবং ওই ভিডিওটাতে অনেকেই কমেন্ট করছে যে এই ফোনের পারফরমেন্স তো অনেক ভালো, তাহলে আপনি এরকম কেন বলতেছেন যে গেম খেলা যাবে না কিংবা ল্যাগ করতেছে। হ্যাঁ, যখন এই ফোনটা ওভারহিট হয়ে যায় কিংবা ব্যাটারির চার্জ কমে আসে তখন কিন্তু এই ফোনের পারফরমেন্সগুলো অটোমেটিকলি আইফোন কমিয়ে দেয়, তখন কিন্তু আপনি ভালো বেস্ট যে পারফরমেন্সটা রয়েছে সেটা পাবেন না। এটাই হচ্ছে যে মেইন কাহিনী। এই ফোনটাতে কিন্তু সেম কাহিনী হবে, যার জন্য যদি আপনি গেমিং করার জন্য এই ডিভাইস নিতে চান তাহলে আপনি এই ফোন থেকে অনেক দূরে থাকুন। তাছাড়া যদি আপনি টুকটাক ক্যামেরা ইউজের জন্য নিতে চান তাহলে নিতে পারেন, বাট যদি আপনি লং টাইম ভিডিও করেন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ভিডিও করার জন্য এই ফোন নিতে চান তাহলেও আপনি এই ফোন থেকে দূরে থাকবেন, কারণ ক্যামেরা যেহেতু আপনি ইউজ করবেন ব্যাটারি খুব দ্রুত ড্রেন হবে এবং ওই জায়গায় চার্জ খুব দ্রুত শেষ হয়ে যাবে, এটাই স্বাভাবিক বিষয়। তো আশা করি যে এই ছোট্ট ভিডিও, আমি জানি না ভিডিওটা ছোট্ট হয়েছে কিনা বড় হয়েছে, তো এই ভিডিওটাতে আমি আমার এই ফোনটা ইউজার এক্সপেরিমেন্সটাই শেয়ার করলাম এবং এই ফোনটা ইউজ করে দীর্ঘদিন কী কী প্রবলেম পেয়েছি সেগুলোই আমি শেয়ার করেছি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবার সেহরিকে ঘুমিয়ে যান, কারণ কয়টা বাজে, সেহরির সময় হয়ে গেছে 2টা 4। বাই বাই।